এবার আস্তে আস্তে আমরা যে কেসগুলো আলোচনা করেছি সিম্পল হারমোনিক, সেটা অনেকটা আইডিয়াল কেস। এবার আমরা রিয়েল কেসগুলোর দিকে, রিয়েল সিচুয়েশনসগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করছি। তার প্রথম অ্যানালিসিস হলো, প্রথম যে টপিকটা পড়ব সেটা হলো অবমন্দিত সুসামঞ্জস্য দোলন, অবমন্দিত সরল দোলগতি, ড্যাম্পড হারমোনিক মোশন বা ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশন। তাহলে সেই কথাটাই লিখেছি আমরা, এখানেই পুরোটা বক্তব্যটা লেখা আছে। আমরা যে সকল দোলন নিয়ে আলোচনা করলাম তাদের বিস্তার সময়ের সাথে বদলায় না। বিস্তার স্থির রেখে দোলন অবিরাম চলতে থাকবে এ ঘটনা বাস্তবে হয় না। বাধা বলের কারণে সময়ের সাথে বিস্তার কমে যায়। যেমন বায়ুতে কোনো দোলক দুললে বায়ুর সহিত ঘর্ষণ একটি বাধা বল। জলের মধ্যে কোনো দোলক ডোবালে দেখা যাবে দোলকটি বড়জোর একটি বা দুইটি পূর্ণদোলন করতে পারছে। দোলকটিকে একটি অতিরিক্ত সান্দ্র তরলে ডোবালে কোনো দোলন সম্ভব নাও হতে পারে। দোলকটিকে বাহ্যিক বল দিয়ে বিক্ষিপ্ত করলে বা করার চেষ্টা করলে সেটি আবার স্থির অবস্থানেই ফিরে আসতে চাইবে। অর্থাৎ ঘর্ষণের প্রভাবে যে কোনো দোলনের গুণগত পরিবর্তন ঘটে বা ঘর্ষণ যত বেশি হবে দোলন তত দ্রুত অবমন্দিত হবে। কণাটির বেগ কম হলে এইরূপ বাধা বল কণার তাৎক্ষণিক বেগ dx/dtর আনুপাতিক বলে মনে করা হয়। একক বেগে বাধা বলের মান r হলে dx/dt বেগে বাধা বলের মান হবে -r dx/dt। এই বল সর্বদা বেগের বিপরীতে ক্রিয়া করে বলে বিয়োগ চিহ্নটি প্রয়োজন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এরূপ কণার গতির অবকল সমীকরণ হবে, এটা হলো আমার ফোর্সটা m d2x dt2 ফোর্স। তাহলে ফোর্স -kx একটা ছিল, ফোর্সের সাথে ইকুয়েট করলাম, আর তার সাথে আর কে আছে আরেকটা -r dx/dt। এটাই হলো আমার ড্যাম্পিং ফোর্স। তাহলে এটাকে একটুখানি এমটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে হলো আর এগুলোকে এদিকে নিয়ে চলে এলে r/m dx/dt প্লাস kx, এটা k/m হবে। তাহলে মনে করি r/m হলো 2α এবং k/m হলো ω0²। এগুলোকে মনে করলো হলে তাহলে এই সাবস্টিটিউশনগুলো করে হবে d2x dt2 প্লাস 2α dx/dt প্লাস ω0²x = 0। এবার আমরা জানি, ডিফারেনশিয়াল ইকুয়েশনে পড়েছিলাম, এটি দ্বিতীয় ক্রমের রৈখিক সমীকরণ। মনে করা যাক এই সমীকরণে পরীক্ষাধীন সমাধান x = ae⁻mt। তাহলে একবার ডেরিভেটিভ করলাম am(e⁻mt), দুবার ডেরিভেটিভ করলাম am²e⁻mt। তাহলে এটা সাবস্টিটিউট করে যে ভ্যালুটা পেলাম সেটা হলো, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসিয়ে, তাহলে m² প্লাস 2αm প্লাস ω0² ae⁻mt। এটা তো আমাদের ট্রায়াল সলিউশন। তাহলে এটা 0 নয়, তাহলে বাকিটা 0। এখান থেকে আমরা m এর দুটো রুট পেলাম। এটা একটা এখানে শ্রীধর আচার্য প্রয়োগ করলাম, করে m = এটা একটা পেলাম। এটা কি লেখা, m = -2α প্লাস মাইনাস √4α² - 4ω0² হোল ডিভাইডেড বাই 2। এখান থেকে -α প্লাস মাইনাস √α² - ω0²। m এর দুইটি মান সমীকরণ 1 এর দুইটি স্বাধীন সমাধান। আলফা এবং ওমেগার মধ্যে তিনটি শর্ত, তিনটি m এর রূপ দেয়। তাহলে সবার আগে কি করলাম, এই যে এটাকে m এর জায়গায় বসিয়ে সলিউশনটাকে লিখলাম। তাহলে x = ae⁻m, একবার আমি এখানে প্লাস সাইনটা নিলাম, e⁻ -αt
প্লাস রুট আন্ডার আলফা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার টি। আর একবার নিলাম বি ই টু দি পাওয়ার অফ মাইনাস আলফা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার টি। তাহলে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ মাইনাস আলফা টি কমন নিয়ে বাকিটা আমার এটা পড়ে রইল। এবার প্রথম কন্ডিশন, ওমেগা নট গ্রেটার দেন আলফা। তাহলে আমরা জানি আলফাটাই আমাদের ড্যাম্পিংয়ের একটা ব্যাপার ছিল, মানে ড্যাম্পিংয়ের যে ইনফরমেশনটা সেটাই আলফার মধ্যেই আছে। তাহলে এই আলফাটা এই ওমেগা নটের থেকে কম, অর্থাৎ যেটা ওর স্বাভাবিক কম্পাঙ্ক তার থেকে কম। মানে বাধা বল যদি না থাকে, মানে নিজস্ব যে স্বাভাবিক দোলনটা সেটা হলো ওমেগা নট, তার থেকে আলফা কম। এক্ষেত্রে বাধা দুর্বল বা উইক ড্যাম্পিং ঘটে। তাহলে ওমেগা নটের ভ্যালু বসালাম, আলফার মান বসালাম, এখান থেকে যেটা পাচ্ছি আর লেস দেন রুট আন্ডার 4km। তাহলে এখানে কে বড়? ওমেগা নট স্কোয়ার বড়। কিন্তু আমরা যে সলিউশনটা লিখেছি, এই যে সলিউশনটা লিখেছি এখানে আলফা স্কোয়ারের থেকে ওমেগা নট স্কোয়ার বাদ দিচ্ছি। তার মানে রুটের মধ্যে নেগেটিভ আসবে, অর্থাৎ আমি এটা তাহলে ইমেজিনারি হয়ে যাবে, সেই কথাটাই এখানে লেখা হয়েছে। এইটা ছিল আমাদের, এখানে মাইনাসটাকে কমন নিয়ে এটাকে এভাবে লিখলাম যাতে এখানে আই লিখতে পারি। তাহলে এই ভ্যালুটাকে ওমেগা, এটাকে পুরোটাকে আই ওমেগা ধরলাম। তাহলে আইটা তো নেগেটিভ সাইনের জন্য আসছে, তাহলে ওমেগা বাকিটা পড়ে রইল, সেইটা লিখলাম। লিখে এই ভ্যালুটাকে এবার এখানে বসিয়ে দিলাম, ই টু দি পাওয়ার অফ মাইনাস আলফা টি, আর তার সাথে যেটা থাকবে C1 ই টু দি পাওয়ার অফ আই ওমেগা টি প্লাস C2 ই টু দি পাওয়ার অফ মাইনাস আই ওমেগা টি। এইখানে এই লাইনটার পর বা এই লাইনটার পর বলতে আরও বেটার হয়। তাহলে এটা যেভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে কী হবে, এই কন্ডিশনটা করলে কনস্ট্যান্টগুলোকে আমি চেঞ্জ করে C1 C2 লিখলাম। এগুলো সবই তো আমাদের অনির্দিষ্ট ধ্রুবক। যাই নেক্সট, এখান থেকে কিছু এবার ই টু দি পাওয়ার অফ আই ওমেগা টি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পড়েছিলাম, এটাকে লেখা যায় কস প্লাস আই সাইন, সেটাই লিখলাম। আর এইটাকে লেখা যায় কস মাইনাস আই সাইন, এটা আমরা জানি। তাহলে কস ওমেগা টি যদি একসাথে করতে হয় C1 প্লাস C2, আর সাইন ওমেগা টি একসাথে করতে হলে আই C1 মাইনাস C2। তাহলে ই টু দি পাওয়ার অফ মাইনাস আলফা টি, এটা হলো B1 আর এটা হলো B2। তাহলে যেখানে মনে করি B1 এর ভ্যালুটা হলো, এবার B1টাকে ধরে নিচ্ছি এ কস ফাই আর B2টাকে ধরে নিচ্ছি এ সাইন ফাই। তাহলে এবার এখান থেকে হলো এ ই টু দি পাওয়ার অফ মাইনাস আলফা টি, আর কম্পাউন্ড অ্যাঙ্গেলের জন্য কস, এটা হলো এখানে এ ও ফাই বাস্তব। 2 নম্বর সমীকরণটি একটি অবমন্দিত সরল দোলগতি বোঝায় যার বিস্তার এ ই টু দি পাওয়ার অফ মাইনাস আলফা টি সময়ের সাথে কমে যায়। তার মানে এটা তো কসের কার্ভ দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাডিশন যেটা হচ্ছে এর যে বিস্তারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, স্প্রেডটা বুঝতেই পাচ্ছি। তাহলে এইটা যেভাবে কমছে সেটা হলো এইভাবে এক্সপোনেনশিয়ালি কমছে। এখান থেকে ওমেগার ভ্যালু আমরা এটা সেট করেছিলাম আই ওমেগা এটা ধরেছিলাম, ভ্যালুগুলো বসালাম ওমেগা নট স্কোয়ার আর আলফা স্কোয়ারে করে এইটা পেলাম। এই ফ্রিকোয়েন্সিটা হলো অবমন্দিত দোলকের কৌণিক কম্পাঙ্ক, মানে এই ফ্রিকোয়েন্সিটা নিয়ে তার ভাইব্রেশনটা হবে বা অসিলেশনটা হবে। এবার পরের পার্টটা, এর কিছু বৈশিষ্ট্য আছে। প্রতিটি পূর্ণ কম্পনের বিস্তার সমহারে হ্রাস পায়। তাহলে যদি প্রথমে A1 ছিল, পরে A2 হলো, তারপরে A3 হলো, তারপরে A4 হলো, তাহলে A1 বাই A2 ইকুয়াল টু A2 বাই A3 ইকুয়াল টু A3 বাই A4, এটা হয়। কম্পনের শুরু থেকেই অবমন্দন হয়, 2 নম্বর ক্যারেক্টারিস্টিক। আর 3 নম্বর হলো ওমেগা নট লেস দ্যান আলফা, এটা হলো পরের কেসটা। এক্ষেত্রে বাধা জোরালো
বাধাটা বেশি বা স্ট্রং ড্যাম্পিং ওমেগা নট লেস দ্যান আলফা, অর্থাৎ আলফা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার একটি ধনাত্মক রাশি। তাহলে আলফা এবার যদি ধনাত্মক রাশি হয় তাহলে ওমেগা নটের ভ্যালু আর আলফার ভ্যালু, আলফাটা বড়, এটা আলফা আর এটা ওমেগা নট, এটা করে আর গ্রেটার দেন এটা আসছে। সুতরাং সমীকরণ 1-এর সমাধান, যে আমরা 1 নম্বর সমীকরণটা যেটা পেয়েছিলাম তার সমাধানটা এটাই থেকে যায়। এই গতিকে অবমন্দিত ওভারড্যাম্পড গতি বলে। এর প্রকৃতি চিত্রের বক্রের মতন, সাদা সরণ আস্তে আস্তে কমে আসে, এটি দোলনহীন অ্যাপিরিয়ডিক গতি। দেখা যাক এবার গ্রাফগুলোতে। আচ্ছা, এইটা হলো তার গ্রাফগুলো। এই গ্রাফটা আমি পরে অ্যানালিসিসে আসছি, আগে আমি এই জায়গাটা দেখে নিই। তাহলে এবার কি হলো, যদি ওমেগা নট ইকুয়াল টু আলফা হয়, যদি সমান হয়, এর ক্ষেত্রে অবমন্দনকে ক্রান্তিক অবমন্দন বা ক্রিটিক্যাল ড্যাম্পিং বলে। এক্ষেত্রে সহায়ক সমীকরণের বীজদ্বয়ের মান এম ইকুয়াল টু মাইনাস আলফা মানে বীজগুলো 1 হয়ে গেল। তাহলে বীজ যদি 1 হয়ে যায় সহায়ক সমীকরণের, তখন সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এই টাইপের লিখতে পারি আমি। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশানে যদি মনে না পড়ে তাহলে এই সিম্পল হারমোনিক মোশন শুরু হবার আগে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর ভিডিও আছে, ওগুলো দেখে নিতে। আর ওটা যদি প্লেলিস্ট দিয়ে সার্চ করা হয়, প্লেলিস্টে খোঁজা হয়, তাহলে ক্লাস 11 সেম 2 তার মধ্যে পেয়ে যাওয়া যাবে। যাই হোক, যেহেতু আলফা ইজ ইকুয়াল টু ওমেগা নট, সুতরাং এক্স ইকুয়াল টু, তাহলে আলফার জায়গায় ওমেগা নট বসে গেল। স্বল্প অবমন্দন স্মল ড্যাম্পিং ও অতি অবমন্দন লার্জ ড্যাম্পিংয়ের মাঝামাঝি এমন একটি অবস্থা আছে যাকে আমরা ক্রান্তিক অবমন্দন বা সংকট অবমন্দন ক্রিটিক্যাল ড্যাম্পিং বলি, যাতে কম্পনশীল বস্তু সব থেকে কম সময় সাম্যাবস্থানে ফিরে আসে, অথচ সাম্যাবস্থানকে অতিক্রম করে বিপরীত দিকে যেতে পারে না। ব্যবহারিক ক্ষেত্রে কোনো বস্তুর কম্পনকে দ্রুত থামাতে গেলে তার অবমন্দনকে সংকট বা ক্রান্তিক অবমন্দনের কাছাকাছি রাখতে হয়। কাঁটা বা পয়েন্টারযুক্ত গ্যালভানোমিটারের কাঁটাটি যাতে খুব দ্রুত নতুন সাম্যাবস্থানে স্থির হয়, যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, এই ধরনের অবমন্দন ব্যবহার করা হয়। তাহলে এবার গ্রাফটাকে দেখি। তাহলে আমরা আগের গ্রাফটাকে কেমন দেখেছিলাম, এই ধরনের। তাহলে এবার হচ্ছে কি, এখানে একই পজিশন থেকে শুরু করেও কি হচ্ছে, খুব তাড়াতাড়ি, এটা তো এই দুটো যেটার একটা বৈশিষ্ট্য, এই দুটোই অ্যাপিরিয়ডিক, অর্থাৎ এদের মধ্যে কোনো অসিলেশন নেচার নেই। এ কিন্তু যত তাড়াতাড়ি স্থির অবস্থায় আসবে, এ আরও তাড়াতাড়ি আসবে। তাহলে এইটাই এখানে গ্রাফটা বোঝানো হয়েছে। এবার হলো এর শক্তি, অবমন্দিত সুসামঞ্জস্য দোলকের শক্তি, এনার্জি অফ ড্যাম্পড সিম্পল হারমোনিক অসিলেটর। একই ক্যালকুলেশন করব, শুধু একটুখানি পাল্টে যাবে। এম ভরের কণাটির ক্ষেত্রে এক্স সরণের জন্য স্থিতিশক্তি ইপি ইকুয়াল টু 0 থেকে এক্স কে এক্স ডিএক্স। এবার এর ব্যাখ্যাটা যখন আমি সিম্পল হারমোনিক মোশন মানে নর্মাল সিম্পল হারমোনিক মোশন বা আনড্যাম্পড সিম্পল হারমোনিক মোশনের জন্য এনার্জি রিলেশন বার করেছিলাম, ব্যাখ্যাগুলো ওখানে দেওয়া আছে, তো আশা করি ওখান থেকে দেখে নেওয়া যাবে, মানে এর আগের ভিডিওটা। তাহলে এই ক্যালকুলেশনটা করে হাফ কে এক্স স্কোয়ার এলো। গতিশক্তির পরিমাণ হাফ এম ডিএক্স ডিটির হোল স্কোয়ার। তাহলে টোটাল এনার্জিটা এটা হবে, দুটোকে অ্যাড করলাম, সেটাই লিখলাম, কে এর ভ্যালুটা এম ওমেগা নট স্কোয়ার এক্স স্কোয়ার। এবার আমরা তো জানি 2 থেকে পাই মানে আমরা যে মানে অসিলেশন কোনটাতে হচ্ছে আমার স্মল ড্যাম্পিংয়ের ক্ষেত্রে, তাহলে আমরা ওই কেসটাই ক্যালকুলেট করছি, কারণ অন্যগুলো তো অ্যাপিরিয়ডিক মোশন হয়ে যাচ্ছে। তাহলে এবার অপর্যায়বৃত্ত আর কি, তাহলে এক্স ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার অফ মাইনাস আলফা টি কস ওমেগা টি মাইনাস 5, ওটাকে নিয়ে একবার ডেরিভেটিভ করলাম, এটা এলো। তারপরে এটার সাথে এই টার্মটা আসবে, একটা করে টার্ম, একটা কনস্ট্যান্ট রেখে অন্যটার ডেরিভেটিভ, একটা কনস্ট্যান্ট রেখে তারপরে একটা ডেরিভেটিভ, এইটাই।
এবার এইখান থেকে টোটাল এনার্জিটা ক্যালকুলেট করছি। তাহলে এনার্জি কত হবে একটা একটা করে বসানো যাক। তাহলে এনার্জি হাফ এম ডিএক্স ডিটির হোল স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা নট স্কোয়ার এক্স স্কোয়ার। এইখানে এক্স এইটাকে হোল স্কোয়ার করে এইটা দিয়ে গুণ করে এইভাবে বসিয়ে আমরা এই রিলেশন এই এত বড় এতগুলো টার্ম আমরা পাবো। ঘাবড়ানোর কিছু নেই, এর একটা মজার ব্যাপার আছে। সাধারণত অবমন্দন কম হলে এবং সাইন ও কোসাইন অপেক্ষকগুলির খুব দ্রুত সময়ের সাথে পরিবর্তিত হলে e⁻⁻α এর সময়ের সাথে পরিবর্তনের তুলনায়, তবে মনে করা যেতে পারে পর্যায়কাল টিতে e⁻⁻α ধ্রুবক থাকে, অর্থাৎ সাইন ও কোসাইন অপেক্ষকের সময়ের গড় টাইম অ্যাভারেজ মান নির্ণয় করে আমরা এর রাশিমালা নির্ণয় করতে পারি। মানে এর মানেটা হলো এইটার অ্যাপ্রিসিয়েবল খুব একটা চেঞ্জ নেই, যত সাইন আর কোসাইনের মানগুলো চেঞ্জ হয়েছে, মানে এর থেকে চেঞ্জ ফাস্ট হচ্ছে এগুলোর অপেক্ষকগুলোর। তাহলে এইটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি ওভার আ টাইম পিরিয়ড, কিন্তু এর অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ হচ্ছে না, কিন্তু এরা তো ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে। তাহলে এদের আমরা অ্যাভারেজটা নেব। এখানে কয়েকটা কথা বলার আছে, একটু দেখতে হবে। আমরা জানি কোনো অপেক্ষক এফটি এর সময়ের গড় হয়, এটাকে একটু বলে দিই, এটা মনে হয় এটা নতুন নতুন লাগতে পারে। আমরা গড় বার করা মানে কি, কোনো জিনিস এর মানে কয়েকটা টার্ম আছে, তাদের যদি গড় বার করতে হয় প্রথমে কি করি, তাদের যোগ করি করে কি করি, কত গুণ নিয়েছি, কত গুণ টার্ম নিয়েছি তাকে দিয়ে ভাগ করি। এখানে এইটা কি হচ্ছে, এটা একটা ফাংশন, ওটা সাইন হতে পারে কস হতে পারে। তাহলে ওর যে বিভিন্ন মান আছে, প্রচুর মান, তাহলে ওটা কিভাবে করব, তখন আমাদের যেটা হয়, আমরা তো 1 2 3 4 করে মান নিতে পারবো না, তাদের মাঝখানেও তো মান আছে, তখন আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে এটা বেসিক্যালি যোগ। এই যোগটা করলাম যে এই গোটা টাইম পিরিয়ডে এর কতগুলো মান এসছে, টোটাল মান কত, যোগ বিয়োগ করে কত হচ্ছে, এটা হলো মানটা। টোটাল নিলাম, এবার কতগুলো মান নিয়েছি, টোটাল টাইম পিরিয়ডটাই নিয়েছি। তাহলে এটা হলো যোগ বাই কতগুলো নিলাম। এর থেকে আমরা পাই এইটা সমান এইটা। এবার এই জিনিসগুলো, এই যে অপারেটরগুলো আছে, এগুলো আগের ভিডিওতে তার আগেরটাতে, যাই হোক, তো এগুলো কি দেখানো হয়েছিল, যে এদের যে গড় হয়, তার মানে এদের ভ্যালুটা হয় 0 থেকে 1 মধ্যে লাই করে। এভাবেও মনে রাখা যায়, -1 থেকে +1 মধ্যে লাই করে। তাহলে যদি স্কোয়ার করি, -1টা কি হচ্ছে, ওটা তো 1 হয়ে যাচ্ছে, কিন্তু 0 ভ্যালুটা 0ই রয়ে যাচ্ছে। তাহলে এদের ভ্যালু 0 থেকে 1 মধ্যে লাই করে, এরও তাই। এটা সোজা কথা, গ্রাফ এঁকে দেখারও দরকার নেই। এবার ঘটনা হলো, তাকে কি করছি আমি, অর্ধেক করে দিচ্ছি মানে গোটা ভ্যালু রেঞ্জ এটা, তাহলে তার অর্ধেক কি হবে, কারণ এগুলো সিমেট্রিক্যাল কার্ভ, তাহলে হাফ। আর এইটা তো একটা সাইনের ফাংশন, তাহলে এর -1 থেকে +1 মধ্যে, তাহলে মাঝখানটা কত, 0, 0 অ্যাক্রসে সিমেট্রিক, এভাবে বলতে পারি। কম্পনরত বস্তুটির গড় শক্তি, তাহলে টোটাল এনার্জি নিলাম, যা পেয়েছি ভ্যালুগুলো বসালাম, এই অ্যাভারেজ ভ্যালুগুলো বসিয়ে যেটা এলো সেটা দাঁড়াচ্ছে এটা, এখান থেকে এই ভ্যালুটা সাবস্টিটিউট করে এইটা। তার মানে এনার্জিটাও কিন্তু সময়ের সাথে কমে যাচ্ছে, যেখানে E⁻=12m² হলো অবমন্দন ছাড়া সুসামঞ্জস্য দোলকের শক্তি, অর্থাৎ অবমন্দিত দোলকের মোট শক্তি সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত, মানে এক্সপোনেনশিয়ালি ডিকে হয়। 2α সময় পর প্রাথমিক শক্তি 1/e গুণ হয় টাও। এই 1/2α কে বলা হয় কালাঙ্ক বা টাইম কনস্ট্যান্ট। এবার একটা প্রবলেম দেখা যাক, এরকম প্রবলেম পরীক্ষায় আসতে পারে।
বলছে একটা কম্পন দিয়ে দিয়েছে, মানে একটি বস্তুর অবমন্দিত কম্পনের সমীকরণ, অবকল সমীকরণটা দিয়ে দিয়েছে। তাহলে বি এর মান, বি এর কোন কোন মানের জন্য কম্পনটি অতিমন্দিত, প্রান্তিক অবমন্দিত ও স্বল্প অবমন্দিত হবে। কিছুই না, আমাকে বি এর সাথে ওমেগা নটের রিলেশনশিপটা মনে রাখতে হবে। তাহলে আমাদের ইকুয়েশন কি ছিল, এটা কাজ করি, ইকুয়াল টু 0, এর সাথে তুলনা করে, এটাই তো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, এর সাথে তুলনা করে পাই তাহলে ওমেগা নট স্কোয়ারটা 4 পাই। তাহলে ওমেগা নটটা কত আসছে 2, আর আলফা ইজ ইকুয়াল টু বি। তাহলে অতিমন্দিত লার্জ ড্যাম্পিং হলে আলফা গ্রেটার দ্যান ওমেগা নট, তার মানে বি গ্রেটার দ্যান 2। ক্রান্তিক বা সংকট অবমন্দিত হলে আলফা ইজ ইকুয়াল টু ওমেগা নট, বি ইকুয়াল টু 2। স্বল্প অবমন্দিত স্মল ড্যাম্পিং আলফা লেস দেন ওমেগা নট, বি লেস দেন 2। আরেকটা প্রবলেম দেখি, এই প্রবলেমটা আরেকটু বড়। এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, একটি অবমন্দিত দোলকের সমীকরণ হলে দোলকের কম্পাঙ্ক বিস্তার কম্পনরত বস্তুটির শক্তি নির্ণয় করো। তাহলে এটা আমার ইকুয়েশনের সাথে তুলনা করতে হবে। তাহলে আলফার ভ্যালুটা কত পাচ্ছি, 3 পাচ্ছি, আর ওমেগা নটটা কত পাচ্ছি, 5। দোলনের কৌণিক কম্পাঙ্ক এই ভ্যালুটা হয়, তাহলে এখান থেকে আমি ভ্যালুটা বার করলাম, 4 এলো। তাহলে এর কম্পাঙ্ক কত, এফ হলো 1/t, তাহলে ওমেগা বাই 2 পাই, তাহলে 4 ওমেগার ভ্যালু 4/2 পাই, 2/ওমে পাই। যদি অবমন্দিত দোলকের অবকল সমীকরণ হয় এইটা, যেহেতু কি দেখেছি ওমেগা নটের ভ্যালুটা আলফার থেকে বড়, তবে এই সমীকরণের সমাধান এটা হবে। এটা স্মল ড্যাম্পিং এর উদাহরণ দিয়েছে এখানে, মানে যেটা দেওয়া আছে কোশ্চেনে। তাহলে বিস্তার এই গোটাটা যেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে, তাহলে আলফার জায়গায় বসালাম আলফার ভ্যালুটা e⁻³ এই ক্ষেত্রে কম্পনরত বস্তুর গড় শক্তি হয় তাহলে E0 e⁻²t। তাহলে যেখানে E0 এর ভ্যালুটা হলো এইটা, তাহলে 12m, আমরা E0 এর ভ্যালুটা জানি ω0² a², ভ্যালুগুলো বসিয়ে এটা পাচ্ছি। তাহলে ড্যাম্পড সিম্পল হারমোনিক মোশনের তার একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখি। আমরা এঁকেছিলাম বটে, সেটাকে আর একটু ভালো করে দেখা যাক। প্রথম যেটা দেখব সেটা হলো যে আমাদের যে কেসটা ছিল স্মল ড্যাম্পিংয়ের ক্ষেত্রে, এরকম একটা ছিল স্মল ড্যাম্পিং, আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওর অ্যাম্প্লিটিউডটা কমে আসছে, সেরকমই আছে। এবার এখানে এটা কিন্তু ড্যাম্পিং b² - a², তাহলে যদি আমার এটা ড্যাম্পিংটাকে ডিনোট করে, তাহলে ড্যাম্পিংটা এখন কত আছে 0.2, আর এটা আছে বিটা আছে 3.2, অর্থাৎ ড্যাম্পিংটা কম, স্মল ড্যাম্পিং। এবার আমি ড্যাম্পিংটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, বাড়াতে 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 অ্যাপিরিয়ডিক নেচারটা আসবে। আমি যেই মুহূর্তে আমি 3.2-তে ছুঁয়ে ফেলছি, দুটো সেম হয়ে যাচ্ছে, তখন কিন্তু এর নেচারটা এই ধরনের হয়ে যাচ্ছে, মানে এ তাড়াতাড়ি ফল করে যাচ্ছে। এটাকেই আমরা কি বলি, এটাকে আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং বলি, যখন সেম হয়ে যায়। এবার তারপরে যদি হেভি ড্যাম্পিং হয়, তখন এই আবার পুনরায় বাড়বে। তাহলে এই যে আমার 3.2 থেকে আরেকবার দেখা যাক, এই যে 3.2, এই 3.2 থেকে এবার কি হচ্ছে, যদি আমি বাড়াই, দেখছি নাবছে তো ফাস্ট, কিন্তু এইখানে মানে পুরো ওটাকে ডেড করতে, একদম বন্ধ করতে ওকে কিন্তু সময় বেশি লাগছে, এবং একইভাবে এটা। তাহলে
এই জায়গাটা বোঝা গেল। এটা এই ইকুয়েশনটা যেটা লিখেছি এটা হলো এই দুটো, এই প্রথম দুটো ডিনোট করে আমাদের স্মল ড্যাম্পিংকে। এরপরে আমরা তো জানি যদি এটা বড় হয়ে যায়, স্কোয়ারটা যদি বড় হয়ে যায়, স্কোয়ার বড় হয়ে গেলে তখন যে সমস্যাটা হয় তখন ওটা ইমেজিনারি হয়ে যায়। ওই জন্য সেই সময়ের যে ইকুয়েশনটা লিখেছি এই পুরো মেন ইকুয়েশনটা, আর এগুলো বিভিন্ন স্কেলিং ফ্যাক্টর দিয়ে এটাকে, কারণ কনস্ট্যান্টগুলোকে ডিটারমাইন করা হয়েছে ফিট করার জন্য। এখন ঘটনা হলো যেটা দাঁড়াচ্ছে, এবার এইখানে এই হলো বিভিন্ন ড্যাম্পিংগুলো। এখন যেটা বলতে হবে, আমরা যেটা দেখব স্মল ড্যাম্পিংয়ের ক্ষেত্রে, স্মল ড্যাম্পিং এই যে স্মল ড্যাম্পিং যেটা দেখছি, তো এইরকমই তো স্মল ড্যাম্পিং, কসের কার্ভ, তাই উপর থেকে স্টার্ট হলো। এখন এবার যেটা দেখতে হবে সেটা হলো, আমরা যখন বলেছিলাম তখন আমরা এটা দেখিয়েছিলাম যে কিভাবে ডিকে হচ্ছে, সেটাই এখানেও দেখানো আছে, শুধু এই পার্টটা। তাহলে এইভাবে ডিকে হচ্ছে, এটাই দেখানো হয়েছিল, সেটাকেই আবার পুনরায় দেখালাম।